কাছে এসে দাঁড়াতেই আমির চৌধুরী তাকে ধাক্কা দিয়ে সরিয়ে তার গায়ে হাত উঠাতে গেলে তৌসিফ শাহরিয়ার আর আরফিন চৌধুরী তাকে শান্ত করিয়ে একপাশে টেনে নিয়ে গেলেন। শিরিন সুলতানা কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, আমি আহনাফকে ড্রাগস দিইনি। আমাকে ওই জাহানারা বলেছিল এইসব খেলে আহনাফ সুস্থ হয়ে যাবে। আবরারের মৃত্যুর পর আহনাফ অনেক ভেঙে পড়েছিল, তাই ওর কথা মতো এই মেডিসিন দিয়েছি। এইসব যে ড্রাগস তা আমি জানি না, আর আমি কোনো জাদু টাদু করিনি। এইসব মিথ্যে কথা। আহনাফ চেঁচিয়ে বলল, জাস্ট শাট আপ। আর অভিনয় করতে হবে না, তুমি সব করেছো। এমনকি তুমি আবরারকেও মেরেছিলে। আহনাফের কথায় এবার পুরো পরিবার দ্বিতীয় ধাক্কাটা খেল। আহনাফ বলল, আমি আজ বুঝলাম তুমি আমাকে ড্রাগস কেন দিয়েছো। ওরু তোমাকে খুন করতে দেখে ফেলেছে, তুমি তাই ওর উপর দোষ চাপিয়ে দিয়েছিলে। ওরু এরপর আমাকে বলেছিল তুমি আবরারকে রেলিংয়ে উঠিয়ে দিয়েছিলে। যেদিন আবরার মারা যায় তুমি এত তাড়াতাড়ি কিভাবে নিচে নামলে? তুমি আসলে ওরুকে দেখেই নিচে নেমে গিয়েছিলে। ওরু তো আবরারকে বাঁচাতে চেয়েছিল, কিন্তু পারেনি। তুমিও নিচে নামলে আর আবরারও পড়ে গেল। কিন্তু তুমি ভুল করে ফেলেছ। তুমি টাইম ম্যানেজমেন্ট ঠিক করে তোমার মিথ্যে গল্পটা সাজাতে পারোনি। ওরু আমাকে যখন সব বললো আমি তোমাকে জিজ্ঞেস করেছি, আর এরপর একদিন তুমি আমাকে এই মেডিসিনগুলো ধরিয়ে দিয়ে বললে আমি বেশি ভাবছি, তাই উল্টাপাল্টা প্রশ্ন করছি। আমিও তোমার কথায় মেডিসিন নেওয়া শুরু করলাম, আর ভয়ঙ্করভাবে তোমার অন্ধভক্ত হয়ে গেলাম। এরপর তুমি যাই বলতে আমি তাই করতাম। তুমি আমাকে বলেছিলে ওরুকে যাতে সবার সামনে ছোট করি, আবরারের আত্মা শান্তি পাবে। বলনি? বলো। শিরিন সুলতানা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছেন। আহনাফ ধপ করে মেঝেতে বসে বলল, তুমি জিতে গেছো, আর আমি আমার ওরুকে হারিয়ে ফেলেছি। আহনাফ ফুপিয়ে কেঁদে উঠল। আরব তার কাঁধে হাত রাখতেই আহনাফ বড় চৌধুরী সাহেবের দিকে তাকিয়ে বলল, আমি যদি ওরুকে না পাই এই মহিলাকে কখনো ক্ষমা করব না। শিরিন সুলতানা এবার আমির চৌধুরীর সামনে দাঁড়িয়ে বললেন, আহনাফের মাথা খারাপ হয়ে গেছে। আমি আমার ছেলের সাথে এমন করব তোমার মনে হয়? আমি ওকে ঠিকই ডিপ্রেশনের ওষুধ দিয়েছি, কিন্তু আমার তো মনে হয় ও নিজে ড্রাগস নেওয়া শুরু করেছে। আর একটা ড্রাগস এডিক্টেড ছেলের কথা বিশ্বাস করবে তুমি? আহনাফ স্তব্ধ হয়ে শিরিন সুলতানার দিকে তাকিয়ে আছে। শিরিন সুলতানা এবার শ্বশুরের সামনে এসে বললেন, যে ছেলে নিজের ওয়াইফের খারাপ ভিডিও করতে পারে, নিজের মাকে গালি দিতে পারে, নিজের বাবার গায়ে হাত তুলতে পারে, সে সত্য কথা কিভাবে বলবে? এবার শাশুড়ির কাছে এসে শিরিন সুলতানা বললেন, আপনিও তো মা। আমি আমার নিজের পেটের সন্তানকে চাঁদ থেকে ফেলে দেব? এই অপবাদ আমার উপর দিচ্ছে আপনাদের নাতি। একটাবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আহনাফ ড্রাগ এডিক্টেড। ও কেন সত্য বলবে? ওর মধ্যে কোনো নীতিজ্ঞান নেই। আমার তো মনে হচ্ছে ও নিজে ড্রাগস নিয়েছে, আর এরপর যখন আরাফরা বুঝে গেছে তখন আমাকে ফাঁসানোর জন্য এই মিথ্যে গল্প সাজিয়েছে। মিসেস তাওসিফ বললেন, শিরিন সুলতানা বাকরুদ্ধ হয়ে পড়লেন। আমির চৌধুরী শিরিন সুলতানার কাছে এসে বললেন, ফোন দে তোর। শিরিন সুলতানা ভীত কণ্ঠে বললেন, না, নেই আমার কাছে। আমি নিয়ে আসছি। শিরিন সুলতানা স্বামীর পা ধরে বসে বললেন, হ্যাঁ, সব দোষ আমার। আমি দিয়েছি আহনাফকে ড্রাগস, কারণ আমার অরুণিকাকে ভালো লাগতো না। ও আমার ছেলেকে মেরেছিল, তাই ওদের আলাদা করার জন্য আমি আহনাফকে ড্রাগস দিয়েছি। ওর উপর কালো জাদু করেছি যাতে ওই মেয়েকে ভুলে যায়। আরাফ বলল, চাচি, এখন আবরারকে মেরেছেন সেটাও বলে দিন। শিরিন সুলতানা ক্ষিপ্ত দৃষ্টিতে আরাফের দিকে তাকিয়ে বললেন, আল্লাহর কসম, আমি আবরারকে মারিনি। অরুণিকা মেরেছে কিনা সেটাও জানি না। আমি তো ওকে সাজে যেতে দেখেছিলাম, তাই ওর ওপর দোষ চাপিয়ে দিয়েছি, কিন্তু আমি মারিনি আবরারকে। আরাফ বলল, কাফির আবার আল্লাহর কসমও করে? যে কুফরি করেছে তার কসমের উপর কোনো বিশ্বাস নেই। আমি মারিনি আবরারকে,
আমাকে বিশ্বাস করুন মা, বাবা, আমি মারিনি আমার বাচ্চাকে। আমি খারাপ, অনেক খারাপ, কিন্তু যা করেছি অরুণিকাকে আমার ছেলের থেকে দূরে সরানোর জন্য করেছি। আমির চৌধুরী স্ত্রীর চুলের মুঠি ধরে বললেন, তোর ছেলে সুখে থাকলে তোর এত অসুখ বাদে কেন? আমার ভাইয়ের মেয়ের মধ্যে কি কোনো কমতি আছে? এখন তোর এই ড্রাগ অ্যাক্সিডেন্ট ছেলের জন্য কোন ভালো ঘরের মেয়ে আনবি তুই? মস্কারি করার জায়গা পাস না? আমির চৌধুরী শিরিন সুলতানাকে মারলেন কয়েক ঘা। কেউ আটকাতে এলো না। এবার আহনাবের চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়ছে। আমির চৌধুরী বললেন, আহনাফের সংসার হোক না হোক, আমি তো আর এই এবলিশিয়ার সাথে সংসার করব না। তালাক দেবো আমি একে। মিসেস চৌধুরী আতকে উঠলেন। দ্রুত ছেলের কাছে এসে বললেন, বদনাম হয়ে যাবে আমাদের। এসব এমন কিছু করিস না। বড় চৌধুরী সাহেব বললেন, শিরিন সুলতানা শ্বশুরের পা ধরে বললেন, আমাকে মাফ করে দেন বাবা, এই বয়সে এমন করবেন না। আমার এত বড় একটা ছেলে আছে। আহনাব ক্ষীণ কণ্ঠে বলল, তোমাকে আমার পরিচয়ের দোহাই দিতে হবে না। আমার মনটা ভেঙে দিয়েছো তুমি। আজ নিজের দোষ ঢাকার জন্য আমার উপর দোষ চাপিয়ে দিয়েছো। সেদিন হয়তো অরুর ওপর চাপিয়ে দিয়েছিলে। তুমি আবরারকে মেরেছো, নয়তো তোমার মতো জালিমের পক্ষে কেস তুলে নেওয়া সম্ভব? তুমি জানতে ইনভেস্টিগেশন করলে তুমি ফেঁসে যাবে, তাই কেস তুলে নিয়েছিলে। তুমি কখনো কারো উপকারে আসবে না। সত্যিই তুমি ক্ষমার অযোগ্য অপরাধ করেছো। যতদিন বেঁচে থাকবো আমার নিজেরই অস্তিত্বের প্রতি ঘেন্না হবে। তোমার মতো কেউ আমাকে এই পৃথিবীতে এনেছে, এই আফসোস আমার কখনো যাবে না। এখন তোমার এই আহাজারিতে কি আমার সংসারটা ঠিক হয়ে যাবে? ঠিক এভাবেই আমি অরুর পায়ে ধরে ওর কাছে একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে মানুষ থেকে জানোয়ার বানিয়ে দিয়েছো। আমার মুখটাও দেখতে চায় না। আর তুমি ক্ষমা চাও কোন মুখে? আবরারকে মেরেছো কিনা তার প্রমাণ না হয়নি, কিন্তু আমাকে তো তুমি খুন করেছো। এর প্রমাণ তো বেঁচে আছে। আমি নিজেই এর প্রমাণ। আমিই বলছি, শিরিন সুলতানা, তুমি একটা ভয়ঙ্কর মা। তুমি আমার খুনি। তুমি আমার জীবনটা শেষ করে দিয়েছো। মায়েদের অভিশাপ তো সহজে লেগে যায়। তোমার প্রতিটা নিঃশ্বাসের অভিশাপে আমি শেষ হয়ে গেছি। তুমি যতদিন বেঁচে থাকবে তোমার হিংসার কারণে আমিও মরবো। আমার এই জন্মের আফসোস। তুমি কেন আমার মা হলে? কেন তোমার অভিশাপ আমাকে স্পর্শ করবে? কেন আমি সুখী হতে পারবো না? আমার কি ভালো থাকার কোনো অধিকার নেই? তোমার অভিশাপ তোমার উপর পড়ুক। আমি মরলে তোমাকে নিয়ে মরব। তোমাকে আমি আমার বাবার সংসারে চাই না। আমি তোমাকে সংসার করতে দেব না। আমি নিজেই তোমার ডিভোর্স পেপার তৈরি করব। আমার সংসার ভাঙতে চেয়েছিলে না? দেখো তুমি আজ এই বয়সে কোথায় দাঁড়িয়ে আছো। আহনাব এই বলে বেরিয়ে পড়ল। আমির চৌধুরী ও শিরিন সুলতানার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বেরিয়ে গেলেন। একে একে সবাই বেরিয়ে পড়তে মিসেস চৌধুরী তাওসিফ শাহরিয়ারকে বললেন, তোমার বউকে বলো এই মেয়েকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দরজা আটকিয়ে দিতে। এই কথা শুনে শিরিন সুলতানা নিজেই চলে গেলেন। এরপর নিজের বাসায় ফিরতেই দেখলেন আমির চৌধুরী আর আহনাব একে অপরকে জড়িয়ে ধরে কাছে। আহনাব শিরিন সুলতানাকে দেখে শার্টের হাতায় চোখ মুছে বলল, যতদিন ডিভোর্স হচ্ছে না ওনাকে এখানে থাকতে দাও বাবা। ওনারও তো একই অভিজ্ঞতা হওয়া উচিত। ভালোবাসার মানুষের অবহেলা, সামনে থেকে উপেক্ষা সহ্য করা কতটা ভয়ঙ্কর তা তো বুঝতে হবে। আমি তো ধীরে ধীরে সহ্য করছি। আহনাব এই বলে চলে গেল। আমির চৌধুরী নিজের কপাল ধরে ফুপিয়ে কেঁদে উঠলেন। মিনমিনিয়ে বললেন, আল্লাহ, আমার কপালে এই ইবলিশিয়াকে কেন রেখেছিল? আমার 52 বছরের সংসার শেষ হয়ে গেছে। শিরিন সুলতানা দ্রুত নিজের ঘরে চলে গেলেন। তার সব পরিকল্পনা বাস্তবায়নের আগেই শেষ হয়ে গেল। এই আক্ষেপে তার চোখ বেয়ে দরদর করে জল গড়িয়ে পড়তে লাগলো। স্বামী সন্তানের অভিমান রাগে তার কোনো আসে যায় না। তিনি রুমে ঢুকে বিড়বিড় করতে করতে বললেন, আরাফ আর তাহমিদ আমার সব প্ল্যান নষ্ট করে দিয়েছে। আমার এত বছরের স্বপ্ন শেষ হয়ে গেছে। আমিও দেখব কিভাবে আমাকে তালাক দেয় আমির। আমির চাইলেও আমাকে ছাড়তে পারবে না। আমার স্বপ্ন পূরণের বাধা ওই আবরারকেও আমি আমার রাস্তা থেকে সরিয়ে দিয়েছিলাম। আহানাফ তো কিছুই না। এতদিন মা হয়ে থেকেছি, এখন যেহেতু সব সম্পর্ক শেষ,
এবার আমার ভয়ঙ্কর রূপ দেখবি তুই আহু। তুই আমার সংসার ভাঙবি। আমি তোর উপর এমন জাদু করব তুই আর বাঁচবিই না। এবার তুইও যাবি আবরারের কাছে। শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে আহনাব। চোখের সামনে ভেসে উঠেছে শিরিন সুলতানার হাসি মাখা মুখ। ঘুম থেকে টেনে তার নিজ হাতে খাইয়ে দেয়া, মন খারাপের দিনে তার কোলে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকা, জ্বর হলে তার রাত জেগে জল পট্টি দেয়া, এসব ভাবতে ভাবতেই আহনাব ধপ করে বসে পড়ল মাটিতে। বুকে হাত দিয়ে চিৎকার করে কাঁদতে লাগলো সে। তুর্য আর আরাব দাঁড়িয়ে আছে তার পেছনে। আহনাবের চিৎকার শুনে বাকিরাও মোটর সাইকেল রেখে গেট দিয়ে ভেতরে ঢুকলো। আহনাব তার ফার্ম হাউসে এসেছে, অন্য কোথাও শান্তি পাচ্ছে না সে। আহনাবকে একা ছাড়ার সাহস হলো না কারো। তারাও পিছু পিছু চলে এসেছে সেই ফার্ম হাউসে। আহনাব থেকে দূরত্ব রেখে দাঁড়িয়ে আছে তারা। এদিকে আহনাব পুকুর ঘাটের সামনে বসে চিৎকার করে নিজের বুকে জমিয়ে রাখা কষ্টদের মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু ব্যর্থ সে। মাথা মাটিতে ফেলে দিতেই তুর্য দৌড়ে এলো আহনাবের কাছে। আহনাবকে ধরে বসালো। আহনাব শুকনো মুখে বলল, আমি আর পাচ্ছি না, আমাকে মুক্ত করে দে তুর্য। আমার আর বাঁচতে ইচ্ছে করছে না, আমাকে মুক্ত করে দে, আমি আর পারছি না। আরাব আহনাবের বাহু চাপড়ে বলল, এইভাবে হেরে যাবি? তোর অরুকে ফেলে চলে যাবি? কার দায়িত্বে রেখে যাবি ওকে? ও আমাকে ভালোবাসে না, আমি ওকে ছাড়তে পারবো না। আমি মরে গেলে ও মুক্তি পাবে, ও আমার কাছ থেকে মুক্তি চায়। আমি বাঁচতে চাই না আরাফ। ইভান বলল, কাপুরুষের মতো কথা বলিস না। তুই মনে কর এটা তোর অন্ধ বিশ্বাসের শাস্তি। শাস্তির সময় বেশি দিন হয় না, ধৈর্য ধর। আমার সব ধৈর্য শেষ, আমার খুব কষ্ট হচ্ছে। আহনাব বুকে হাত দিয়ে মাটিতে কপাল ঠেকিয়ে বলল, আল্লাহকে বলা আমাকে মুক্তি দিতে, আমি পারছি না রে, আমার পক্ষে সম্ভব না। তাহমিদ বলল, অনেক কম পেন পাচ্ছিস। এখন মরলে সোজা জাহান্নামে যাবি তুই। এখন এই কথার জন্য আফসোস হবে, কিন্তু সব শেষ হয়ে যাবে। তাই এখন সময় থাকতে নিজেকে শুধরে আল্লাহর কাছে মুক্তি চা। আহনাব উঠে বসলো, জোরে জোরে শ্বাস নিতে লাগলো। তুর্য আহনাবের পিঠে মালিশ করতে লাগলো। আহনাব বুক চেপে ধরে তুর্যের দিকে তাকিয়ে বলল, আমি তোদের বোঝাতে পারবো না, এখানে অনেক ব্যথা। আমার মাথা ধরে যাচ্ছে এই ব্যথায়, মনে হচ্ছে গলায় কাটা বিঁধে আছে, নিঃশ্বাস ফেলতে পারছি না আমি। আরাব বলল, আমরা 5টা মানুষ তোর পাশে আছি, তাও নিজেকে একা ভাবছিস? তুই তো ডাক্তার হবি, আমাকে কিছু ঘুমের ওষুধ দে, আমি একটু ঘুমাই। আমার সহ্য হচ্ছে না এই পেইন, আমাকে কোনো মেডিসিন দে আরাফ। আহনাব আরাফের হাত চেপে ধরে বলল, আরাফ আমাকে কোনো ইঞ্জেকশন দে, যা দরকার দে, আমার একটু ঘুম দরকার, আমাকে একটু শান্তি দে প্লিজ ভাই, আমাকে একটু মুক্তি দে কিছু সময়ের জন্য। আমি এই মুহূর্ত দিতে পারছি না এসব। আহনাব নিজের চুল নিজেই টেনে ধরে বলল, আমাকে ওই ড্রাগসগুলো দে, ওগুলো খেলে আমার মাথা ঠান্ডা হয়ে যায়। আরাফ মাথা নেড়ে বলল, ওসব তুই আর পাবি না। আমাকে ঘুমের ওষুধ দে, কিছু একটা দে ভাই। আহনাবের এমন অবস্থা দেখে ইমন বেরিয়ে পড়ল। প্রায় আধা ঘন্টা পর ফিরল সে অরুণিকাকে নিয়ে। আহনাব এখনো ঘাটের পাশে বসে আছে। তুর্য পাশ ফিরে ইমনের পাশে অরুণিকাকে দেখে চুপ হয়ে গেল। অরুণিকা সবাইকে মাটিতে বিধ্বস্ত বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, কি হয়েছে তোমাদের? ইমন আমাকে এভাবে নিয়ে এলো কেন? অরুণিকার কণ্ঠ শুনে আহনাব পেছন ফিরে তাকালো। আহনাবের বিধ্বস্ত চেহারা দেখে অরুণিকা অবাক হয়ে বলল, ওর কি কিছু হয়েছে? আহনাব আরাফের হাত ধরে উঠে দাঁড়ালো। এরপর ধীর পায়ে হেঁটে অরুণিকার সামনে এসে বলল, আমার পাশে থাকবি একটু? আরাফ অরুণিকার হাত ধরে অনুরোধের সুরে বলল, ওর পাশে থাকে একটু প্লিজ। অরুণিকা গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? তাহমিদ বলল, ছেলে তার মায়ের কুকর্ম সম্পর্কে জেনে গেছে। শিরিল সুলতানার সব কুকর্ম ফাঁস হয়ে গেছে। ওনার আসল চেহারা সবার সামনে চলে এসেছে। অরুণিকা আহনাবের চোখে চোখ রাখলো। আহনাব হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দে অরু, আমি অনেক অন্যায় করেছি তোর সাথে, আমাকে ক্ষমা করে দে।
অরুণিকা কিছু বলার আগেই আহনাফ জড়িয়ে ধরল তাকে। অরুণিকা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আহনাফ শক্ত করে বুকের সাথে জড়িয়ে রেখেছে অরুণিকাকে, যেন হাত একটু আলগা করলেই হারিয়ে ফেলবে তাকে। অরুণিকা আহনাফকে ফার্ম হাউসের ভেতরে নিয়ে গেল। বেড ছেড়ে বিছানার চাদর বিছিয়ে শুইয়ে দিল আহনাফকে। অরুণিকা উঠে যাবে, আহনাফ তখনই তার হাত ধরে বলল, আমার পাশে থাক, আমি প্রমিস করছি তোকে ছোঁব না, শুধু তাকিয়ে থাকবো, প্লিজ একটু বসে থাক। অরুণিকা আহনাফের পাশে বসে বলল। আমি আছি। আহনাফ অরুণিকার হাতের দিকে তাকিয়ে বলল, তোর হাতটা ধরে থাকতে দিবি? অরুণিকা চোখের ইশারায় সায় দিল। আহনাফ শক্ত করে অরুণিকার হাত ধরে রইল। আরাব দরজার বাইরে দাঁড়িয়ে রইল অসহায়ের মতো। তুর্য বলল, আহুকে টুইঙ্কেল ছাড়া কেউ হ্যান্ডেল করতে পারবে না। তাহমিদ বলল, অরুর চোখে আমি সে আর ভালোবাসা দেখছি না। কিভাবে ওদের মধ্যে সব ঠিক হবে? আরাব বলল, আমার মন বলছে সব ঠিক হবে, নয়তো শিরিন সুলতানা জিতে যাবে। ওদের আলাদা করাই তো ওই মহিলার উদ্দেশ্য ছিল। ইভান বলল, ওনার আসল উদ্দেশ্য অন্য কিছু। উনি যেহেতু ভালো মা হতে পারেননি, তাহলে বুঝতেই হবে ওনার উদ্দেশ্য সংসার করার ছিল না, এখানে অন্য কিছু আছে। আবরার, আহনাব, আরুণিকা, আমির, আঙ্কেল সব ওনার দাবার গুটি। তাহমিদ বলল, একটা জিনিস খেয়াল করেছিস আরাব? কি? ফোন আনার কথায় খুব গাবড়ে গিয়েছিলেন উনি। শুধু সালাহারে সেট করার কথা শুনে উনি ব্ল্যাক ম্যাজিকের কথাও বলে দিয়েছে। যে মহিলা নিজেকে ডিপেন্ড করার জন্য ঠান্ডা মাথায় অন্যের উপরে দোষ চাপিয়ে দিচ্ছিল, সে হুট করে সব স্বীকার করে নিল। নিশ্চয়ই ওই ফোনে এমন কিছু আছে যেটা কেউ দেখলে উনি আর বাজেভাবে ফেঁসে যাবে। কি করব এখন? চাচ্চুকে বলবো ফোনটা নিয়ে নিতে? তুর্য বলল, এতক্ষণে ফোন নিয়ে সব ডিলিট করে দেবে। তাহলে তো ওনার কল রেকর্ড বের করতে হবে। দাদা ভাইকে বলে ওটা বের করা যাবে। ওনার ওসির সাথে ভালোই সম্পর্ক। যাই বলিস, আবরারকে মারার কারণটা একটা রহস্য। কেন উনি আবরারকে মেরেছে এটা জানতেই হবে। একটা অটিস্টিক ছেলেকে মেরে ওনার কি লাভ হয়েছিল? মেঘের গুরুম গুরুম শব্দ কানে আসতেই আরাফের ঘুম ভেঙে গেল। ঘড়িতে বিকেল ৩টা। কার্তিকের শেষ সপ্তাহ আর এই অসময়ে বৃষ্টি। আরাফ বিছানা ছাড়তে ছাড়তেই ঝুম বৃষ্টি নামলো। বাকিদের ডাক দিল সে, কিন্তু কারো সাড়া পেল না। ইভান ক্যাম্পাস থেকে ফিরে ঘুমোচ্ছে। আহনাফ 2 দিন হলো তার ফার্ম হাউসে। তাহমিদ আর তুর্য তার সাথে। এদিকে ইমনকে পুরো ঘরে না পেয়ে একাই ছাদে ছুটল আরাফ। 1 সপ্তাহের কাপড় শুকোতে দিয়েছিল ছাদে। এই অসময়ের বৃষ্টি আধা শুকানো কাপড়গুলো নিশ্চয়ই আবার ভিজিয়ে দিয়েছে। আরাফ ছাদে উঠতেই চমকে উঠল। সিঁড়ি ঘরে রাখা টেবিলের উপর তাদের শুকনো জামাগুলো জড়ো করে রাখা। আরাফ ভ্রু কুঁচকে ভাবল, এগুলো এখানে কে এনে রেখেছে? আরাফ ছাদে উকিঝুঁকি দিতেই যা দেখল তা দেখে থমকে গেল সে। কালো শাড়ি পরিহিতা একটি মেয়ে উল্টো দিকে ফিরে নাচছে। তার নৃত্য ছাদে জমে থাকা পানির ছলাৎ ছলাৎ করে এদিক ওদিক ছিটকে পড়ছে। মেয়েটি নাচতে নাচতে কোমরে বেঁধে ফেলল শাড়ির আঁচল। এরপর সামনে ফিরতেই আরাফ মেয়েটির মুখ দেখেই স্থির হয়ে গেল। এক স্নিগ্ধ ভেজা তিলোত্তমা, ভেজা চুল লেপ্টে আছে তার কপালে, গালে, ঘাড়ে। তার ভেজা মুখখানায় একরাশ মায়া ভিড় করেছে। গাল বেয়ে গড়িয়ে পড়া জলকণা ঠোঁটের আগায় এসে ছিটকে যাচ্ছে মেয়েটির নিঃশ্বাসের সাথে। মেয়েটি নাচে আর এবার গলায় যোগ হয়েছে সুর। এই মেয়ে গানও পারে? বেশ অবাক হলো আরাফ। মুগ্ধতা নিয়ে ছাদের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সে। মেয়েটি হিন্দি গানে নাচে। কেউ হয়তো তার ভিডিও বানাচ্ছে। সামনে তাকিয়ে লাজুক হাসছে সেই মেয়েটি। আরাফ গেটের ফাঁকে উকি মেরে দেখল অরুণিকা ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছে। 2 বোনের কাণ্ড দেখে আরাফ মৃদু হাসল। এবার রুহানির চোখ আটকালো ছাদের গেটে। আরাফ আর রুহানির চোখাচোখি হতেই আরাফ হাসি গিলে ফেলল। রুহানি বেশ লজ্জা পেয়ে গেল। সে অন্যমনস্ক হয়ে নাচতে গিয়েই পা পিছলে ধরাম করে পড়ে গেল। আরাফ তা দেখে শব্দ করে হেসে উঠল। অরুণিকা দ্রুত এসে রুহানিকে টেনে তুলল। এদিকে আরাফ এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসে। রুহানি আরাফকে হাসতে দেখে চোখ ছোট করে বলল,
দেখছি সরু, তোর ভাইটা কেমন বদমাস। একটা মানুষ আছাড় খেয়েছে আর সে কিনা হাসছে। অরুণিকা পেছন ফিরে আরাফকে হাসতে দেখে নিজ